টপিক হলো রেজিউমে রাইটিং। তাহলে আমরা জব অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে বায়োডাটা সাবমিট করি সেটাকে আমরা বলছি সেটা আমরা কি বলি, হয় সিভি বলি তো রেজিউমে, এই দুটা টার্ম ব্যবহার করা হয়। সিভি এবং রেজিউমে দুইটার পার্থক্য কি কেউ জানো জানো কিনা? সিভি মানে হলো কারিকুলাম ভিটা, এটা একটা মাল্টি পেজ ডকুমেন্ট। আর রেজিউমে হলো সিঙ্গেল পেজ। সিভিতে সবকিছু খুব ডিটেইলে লেখা থাকে, এবং রেজিউমেতে সবকিছু খুব কনসাইজ বা সংক্ষেপে লেখা থাকে। সিভি সাধারণত একাডেমিক পোস্টে দরকার হয় এবং রেজিউমে দরকার হয় প্রফেশনাল বা কর্পোরেট। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো হাউ টু রাইট এন রেজিউমে, সিভি না, রেজিউমে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তোমরা যে জিনিসটা সাবমিট করবা সেটা বেসিক্যালি রেজিউমে। একজন অ্যাপ্লিকেন্টের রেজিউমেতে একজন এমপ্লয়ার সে খুব কম সময় আসলে দেখে, 15 সেকেন্ড থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 সেকেন্ড, এর বেশি সময় দেয় না। এই জন্য রেজিউমেটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে করে নিজেকে খুব ভালোভাবে হাইলাইট করা যায়, এবং রেজিউমেতে কি ওয়ার্ড, কি টাইপের ওয়ার্ডগুলো ব্যবহার করা হচ্ছে, কি ওয়ার্ড এবং অ্যাকশন ভাব, এটা ইম্পর্টেন্ট। কারণ এখন তো অনলাইনের যুগ, তো অনলাইনে যখন আমরা রেজিউমে সাবমিট করি হাজার হাজার রেজিউমে জমা পড়ে, এর মধ্যে থেকে কিওয়ার্ড ব্যবহার করে, সার্চ ওয়ার্ড ব্যবহার করে, মানে কিওয়ার্ড সার্চ করে আসলে তারা রেজিউমে গুলোকে সর্টিং করে। তো রেজিউমে আমাদের কেন দরকার হচ্ছে? রেজিউমে আসলে এক ধরনের মার্কেটিং টুল, মানে নিজেকে মার্কেট করার একটা টুল। এবং রেজিউমের মূল উদ্দেশ্য একটা ইন্টারভিউ পাওয়া। রেজিউমে তোমাকে জব সিকিউরিটি দিবে না, রেজিউমে তোমাকে একটা ইন্টারভিউ পাইয়ে দিবে যদি একটা ভালো রেজিউমে তুমি লিখতে পারো, ইফেক্টিভ রেজিউমে, যা অনেক অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট। তবে এখন আস্তে আস্তে এই ট্রেন্ডটা কিছুটা চেঞ্জ হচ্ছে, কারণ এখন ডিজিটাল রেজিউমে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, যে কারণে লিঙ্কডইন প্রোফাইল, আমরা জানি যে লিঙ্কডইন প্রোফাইল এটা একটা ডিজিটাল রেজিউমে বলা যেতে পারে। সেই লিঙ্কডইন প্রোফাইল দেখেই এখন জব অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। লিঙ্কডইনে অনেক জবের সার্কুলার আসে এবং সেখানে গিয়ে কোনো রেজিউমে সাবমিট করা দরকার হচ্ছে না, অ্যাপ্লাই করলেই আমার যে প্রোফাইলটা লিঙ্কডইন প্রোফাইল, সেই লিঙ্কডইন প্রোফাইলটা সেখানে চলে যাচ্ছে। তারা আমার লিঙ্কডইন প্রোফাইল দেখে আমাকে জাজ করতে পারছে। কিন্তু ট্র্যাডিশনাল যে জব হান্টিং, তাতে করে রেজিউমে এখনো দরকার হয়, বা বাংলাদেশের জন্য যদি বলি তাহলে অবশ্যই রেজিউমে জমা দিতে হয়। তোমরাও রেজিউমে জমা দিবা। রেজিউমের উদ্দেশ্য হলো অনেক অ্যাপ্লিকেন্টদের মধ্যে থেকে মানে তোমাকে যেন একটু ইউনিকলি চেনা যায়, যে কারণে রেজিউমেতে তুমি ইন্টারেস্টিং এবং ইউনিক হতে হবে, একটা ফার্স্ট ইমপ্রেশন যেন ক্রিয়েট করা যায়, সেটার জন্য আসলে আমরা রেজিউমেকে ব্যবহার করি। রেজিউমের কিছু হিডেন মেসেজ আছে, যেমন তোমার সাবমিট করা রেজিউমেটা যদি নিট অ্যান্ড ক্লিন হয় তাহলে অ্যাপ্লিকেন্ট হিসেবে তোমাকে নিট হিসেবে ধরে নেবে এবং ওয়েল অর্গানাইজ হিসেবে ধরে নেবে। যদি কোনো ধরনের ভুল না থাকে তার মানে তোমার ডিটেইলের প্রতি অ্যাটেনশন আছে। প্রফেশনাল অ্যাপিয়ারেন্স যদি থাকে রেজিউমেতে তার মানে তুমি একজন কেয়ারফুল এবং কম্পিটেন্ট অ্যাপ্লিকেন্ট। প্রশ্ন হচ্ছে যে হোয়ার টু স্টার্ট, আমরা রেজিউমেটা স্টার্ট করবো কোথা থেকে? প্রথমে আমরা রেজিউমে কত ধরনের হয় সেটা একটু জেনে নিই।
রেজিউমেকে সাধারণত 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হলো ক্রোনোলজিক্যাল রেজিউমে। ক্রোনোলজিক্যাল রেজিউমেতে ওয়ার্ক হিস্ট্রি গুলো মোস্ট রিসেন্ট পজিশন থেকে শুরু হয় এবং সেখানে মানে সবচেয়ে লেটেস্ট যে ইনফরমেশন তা থাকবে এবং তারপরে তার অতীতের তার আগের এভাবে যেতে থাকে। ক্রোনোলজিক্যাল। ফাংশনাল রেজুমেতে তোমার স্কিল এবং এক্সপার্টিসকে ফোকাস করা হয়। তাহলে ওই জবের জন্য সবচেয়ে রিলেভেন্ট যে পজিশনটা, সেটা রিসেন্ট হোক, 5 বছর আগের হোক, 6 বছর যাই হোক, সেইটাকে প্রথমে হাইলাইট করা হয়। কম্বিনেশন রেজুমেতে তোমার স্কিল এবং এক্সপার্টিসকে ফোকাস করা হয়, আবার একই সাথে এটাকে ক্রোনোলজিক্যাল ফর্মে লেখা হয়, বলে কম্বিনেশন রেজুমে। আর আছে টার্গেটেড রেজুমে, যে আমি যে পোস্টে অ্যাপ্লাই করছি সেই পজিশনকে টার্গেট করে যখন আমি আমার স্কিল গুলোকে লিখবো, সেটা হচ্ছে টার্গেটেড রেজুমে। এবার আসছি রেজুমের ইফেক্টিভ কন্টেন্ট। রেজুমেতে কিছু ইম্পর্টেন্ট সেকশন আছে যেগুলো আমরা দেখি। এর মধ্যে কিছু আছে মানে তোমাকে মাস্ট ইনক্লুড করতেই হবে, কিছু আছে অপশনাল। যেমন প্রতিটা রেজুমে শুরু হবে একটা হেডার দিয়ে, যে হেডারে আমার নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকবে। এরপর থাকবে ক্যারিয়ার অবজেক্টিভ বা প্রফেশনাল সামারি। এরপর থাকবে এডুকেশন। প্রফেশনাল রেজুমেতে এডুকেশন থাকে না প্রথমে। প্রফেশনাল রেজুমেতে প্রথমে থাকে আমার এক্সপিরিয়েন্স। আর ট্র্যাডিশনাল রেজুমেতে প্রথমে এডুকেশন দিয়ে শুরু হয়, যেহেতু বিশেষ করে ফ্রেশারদের জন্য, কারণ ফ্রেশারদের সাধারণত কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকে না। তো এডুকেশন, তারপরে রিলেটেড এক্সপিরিয়েন্স, পাবলিকেশন বা প্রজেক্ট, ইন্টার্নশিপ, লিডারশিপ অ্যান্ড অ্যাক্টিভিটিস, অ্যাচিভমেন্ট অ্যান্ড অ্যাওয়ার্ড, সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল অ্যাফিলিয়েশন, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স, ক্যাম্পাস ইনভলভমেন্ট, রেফারেন্স, এগুলো থাকে হলো একটা স্ট্যান্ডার্ড রেজুমেতে। রেজুমে সাধারণত 1 পেজ, তবে বলা হয় যে তোমার যদি 10 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায় তাহলে তুমি আরো 1 পেজ অ্যাড করতে পারো। মানে প্রতি 10 বছরে মানুষের রেজুমে সাধারণত 1 পেজ করে বেড়ে যায়। তবে এখন তুমি বলতে পারো যে আমি তো 30 বছর চাকরি করলাম, তাহলে কি আমার রেজুমে 4 পাতা হবে কিনা? ব্যাপারটা ওরকম না, তবে সাধারণত 2 পেজের বেশি রেজুমেকে নিরুৎসাহিত করা হয়, এই আর কি। আসলে 30 বছর বা 40 বছর যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে হয়তো কারিকুলাম ভিটা চাওয়া হয় এবং অনেক ক্ষেত্রে তাদের রেজুমে ওইভাবে দরকারি হয় না। এই ধরনের এক্সপিরিয়েন্স যাদের আছে তারা সাধারণত ইন্টারনালি তাদেরকে কন্ট্যাক্ট করা হয়। তো আসলে রেজুমে জমা দিয়ে চাকরি খোঁজে, যেমন ধরো ফর এক্সাম্পল বিভিন্ন ব্যাংকের যে সিইও নির্বাচন হয়, সিইও নিয়োগ দেয়, যাদের স্যালারি 10 লাখ, 12 লাখ, 14 লাখ, 18 লাখ টাকা, তাদের কিন্তু রেজুমে জমা দিয়ে তারা আসলে চাকরি খোঁজে না। হ্যাঁ, হয়তো স্ট্যান্ডার্ড চার্টার্ডের সিইও কে এইচএসবিসি কন্ট্যাক্ট করে যে আপনি আমাদের এখানে জয়েন করেন, আপনাকে আমরা আরো ভালো প্যাকেজ অফার করবো। ওই ওই লেভেলে আসলে ব্যাপারটা অন্যরকম। আচ্ছা, এখানে আমরা একটা রেজুমে দেখতে পাচ্ছি, এটা আমারই রেজুমে। যখন আমি ইউএসএ তে চাকরি খুঁজছিলাম, চাকরির জন্য রেজুমে জমা দিচ্ছিলাম তখনকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমার হেডারটা আছে, এরপরে আমার প্রফেশনাল সামারিটাকে আমি ব্যবহার করেছি আমার ওই জব রিলেটেড স্কিলগুলো আমার আছে কিনা সেটাকে হাইলাইট করার জন্য। এরপরে আমি দিয়েছি প্রফেশনাল, আপনি কিন্তু এডুকেশন দেইনি, আমি দিয়েছি প্রফেশনাল এক্সপিরিয়েন্স, কারণ এটা একটা প্রফেশনাল সিভি, যে কারণে আমরা প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়েছি। এরপরে এটাকে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা লিখেছি। এরপর প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট, যে আমি পজিশনগুলোতে আমার কি অ্যাকমপ্লিশমেন্ট, যেমন আমার একটা প্যাটেন্ট আছে, আমি মানে এখানে ওইটা 6টা প্রজেক্ট, 6টা প্রজেক্ট করেছি সাকসেসফুলি, সেগুলো লিখেছি। এরপর আমার সফটওয়্যার স্কিল, তার মানে প্রথম পেজটা কিন্তু আমি কোনো এডুকেশন নিয়েই আসিনি, আমি সফটওয়্যার স্কিল পর্যন্ত আছে এটা। এরপরে এডুকেশন, মানে গুরুত্বে এডুকেশনটা তাহলে পিছনে দেখা যাচ্ছে। এরপর আমার এডুকেশন রিলেটেড অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, প্রফেশনাল অ্যাফিলিয়েশন, যেহেতু আমেরিকায় চাকরি খুঁজছিলাম এই জন্য আমি এখানে কোনো ধরনের রেফারেন্স দেইনি। কিন্তু যদি বাংলাদেশের জন্য আমি করতাম তাহলে আমার এখানে আমি কি করতাম, আমার এখানে আরো একটা ইয়ে থাকতো, স্যার কি জুম করা যাবে? রেফারেন্স। এটা কি তোমরা দেখতে পাচ্ছ না ভালো মতো? ছোট দেখা যায় স্যার।
খুব ছোট হওয়ার তো কথা না। এবার কি দেখতে পাচ্ছ? জি স্যার, এবার একটু দেখতে পাচ্ছি। সমস্যা হচ্ছে না? আচ্ছা, কি হলো? দাঁড়াও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আমি যদি বাংলাদেশে হলে আমি এখানে হয়তো রেফারেন্স দিতাম, রেফারেন্স 1, রেফারেন্স 2, তো ডক্টর এক্স তার অ্যাফিলিয়েশন এবং তার ইমেল, তার ফোন, ডক্টর ওয়াই এরকম। আচ্ছা, আমারই আবার আরেকটা 1 পেজ মডার্ন রেজিউমে দেখাতে যাচ্ছি। এখানে আমি ডাবল কলাম ব্যবহার করছি, 1 নম্বর কলাম এবং 2 নম্বর কলাম। 1 নম্বর কলামে আমি এডুকেশন, আমার প্রফেশনাল লিঙ্ক, কোর্স, স্কিল এগুলো রেখেছি, এবং সেকেন্ড কলামে আমার এক্সপিরিয়েন্স, রিসার্চ, অ্যাওয়ার্ড এবং সোসাইটি মানে অ্যাফিলিয়েশন এগুলো ব্যবহার করেছি। আচ্ছা, এখন আমরা যাই হেডারে। হেডার আমি যে এখানে দেখিয়েছি, একটা যদি একটা A4 সাইজ পেপার হয়, A4 সাইজের পেপারের টপ সাইডে এই হেডারটা থাকবে। হেডারে থাকবে আমার নাম, পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার। এরপরে আসবে অবজেক্টিভ স্টেটমেন্ট। ফ্রেশারদের জন্য এটাকে ক্যারিয়ার অবজেক্টিভ হিসেবে লেখা হয়, এবং যারা মিড লেভেল ক্যারিয়ারে আছে তাদের জন্য প্রফেশনাল সামারি হিসেবে লেখা হয়। এটার উদ্দেশ্য হলো যে পজিশনে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই পজিশনটাকে এমপ্লয়ারের কাছে কমিউনিকেট করা এবং আমার ক্যারিয়ার গোলটা লেখা। যেমন টু অবটেন ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশন উইথ এ স্পেশালিটি রিটেলার, অর টু অবটেন এ পজিশন অ্যাজ ফিল্ড সার্ভিস রিপ্রেজেন্টেটিভ উইথ এক্স সফটওয়্যার কর্পোরেশন, এরকম থাকতে পারে। অবজেক্টিভ স্টেটমেন্ট 1 লাইন বা 2 লাইনে শেষ হয় এবং এতে পজিশনটা উল্লেখ থাকতে হয় যে আমি কি টাইপের পজিশন চাই, পার্ট টাইম, ফুল টাইম অথবা ইন্টার্নশিপ, এবং আমার স্কিলগুলোকে এমফাসাইজ করতে হয়। আমি কিভাবে, আমার স্কিল থেকে কোম্পানি কিভাবে উপকৃত হতে পারে। এই অবজেক্টিভ লেখার সময় ডু নট বি নিডি যেন না শোনায় যে আমি, আমার খুব চাকরিটা দরকার, এরকম না। এভাবে লেখা যেতে পারে যে টু অবটেন এ পজিশন দ্যাট উইল অ্যালাউ মি টু অ্যাডভান্স মাই পোটেনশিয়াল হোয়াইল সিকিং নিউ চ্যালেঞ্জেস। তাহলে আমি এখানে হাইলাইট করছি কি, যে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি নতুন চ্যালেঞ্জকে পছন্দ করি এবং আমার পোটেনশিয়াল গুলোকে অ্যাডভান্স করতে চাই। আবার আমি এভাবে লিখতে পারি যে শো হোয়াট আই উইল কন্ট্রিবিউট। একটা সেকেন্ড। তাহলে আমি কি কন্ট্রিবিউট করতে পারি সেখানে সেটা আমাকে একটু লিখতে হতে পারে। আমি কি আমার যে স্কিল আছে তা থেকে কি, তা সেটা দিয়ে আমি কি কন্ট্রিবিউট করতে পারি। যেমন সিকিং অ্যান এন্ট্রি লেভেল পজিশন ইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, অথবা আমি তোমাদের জন্য হয়তো এইভাবে লিখতে পারি যে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং where strong leadership ability and good communication skills are needed. যারা মিড লেভেলে আছে, যাদের 2-3 বছরের, 4 বছরের, 5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা প্রফেশনাল সামারি লিখবে। কি রকম লিখতে পারে যে ডিটেল ওরিয়েন্টেড
engineer with 5+ years of experience in managing different phases of engineering operations, looking for a managerial position at ABC company, capable of handling multiple projects at a time with minimum supervision, motivated to offer the highest quality of services with a complete focus on safety, environmental and health issues. আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই যে এখানে প্রফেশনাল সামারিকে ওই জব রিলেটেড মানে টার্গেটেড রেজুমেতে জব রিলেটেড স্কিল গুলো ইনক্লুড করা হয়েছে। যেমন আমরা এটা পড়তে পারি, যেমন আমি নিজে আইসি প্যাকেজিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমি জব খুঁজছিলাম, পারফরমেন্স ড্রিভেন আইসি প্যাকেজিং ইঞ্জিনিয়ার উইথ হ্যান্ডস অন টেকনিক্যাল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড একাডেমিক এক্সপিরিয়েন্স, ট্যালেন্ট ফর designing innovative micro fabrication processes, forward thinking individual with proven capability and track record to conduct project management with optimal functionality and problem solving skills, strong leadership skills to motivate teams to achieve project goals. Areas of expertise include 4 years of electronics manufacturing experience, 7 years of engineering project management experience, 4 years of experience focused on manufacturing, research and development of microelectronic components. এরপরে এই তিনটা কিন্তু খুব জেনারেলাইজ কথাবার্তা। এরপর আমি লিখছি ওই জবের জন্য যে স্কিলগুলো দরকার, যেমন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স উইথ ফ্লিপ চিপ দরকার। ওটা ছিল একটা সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার বা সিনিয়র প্রসেস ইঞ্জিনিয়ার ইন্টেলের। তো তারপরে সেখানে লিখছি যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল টেকনিক, যেমন ডিওই, এপিকিউপি, কিউএফডি, এফএমইএ, ডিমাইক, 6 সিগমা মেথডস। এক্সপিরিয়েন্স ইন সিলেকশন এন্ড ক্যারেক্টারাইজেশন অফ ম্যাটেরিয়ালস ফর মাইক্রোইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, মানে ওটার জন্য তো ম্যাটেরিয়াল দরকার, এমন কাউকে নিবে যে মানে সাবস্ট্রেট ম্যাটেরিয়াল সম্পর্কে যার ভালো আইডিয়া আছে এবং ক্লাস 100 এবং ক্লাস 10,000 ক্লিন রুমে যার কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো সেই জিনিসগুলো আমি এখানে হাইলাইট করছি। এরপরে হলো এডুকেশন। নেম অফ ইনস্টিটিউশন লিখবা, নেম অফ ইউর ডিগ্রি অ্যান্ড মেজর, ব্যাচেলর অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। কিন্তু মনে রাখবা যে ডিগ্রিগুলো রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে হবে, মানে আমার প্রথমে বিএসসি, তারপরে এইচএসসি, তারপরে এসএসসি, মানে এসএসসি এইচএসসি বিএসসি হবে না, আগে বিএসসি এইচএসসি এসএসসি। তুমি যদি পাস করে ফেলো তাহলে তুমি লিখবা ডেট অফ গ্রাজুয়েশন, আর যদি পাস না করে থাকো তাহলে লিখবে এক্সপেক্টেড ডেট অফ গ্রাজুয়েশন। তাহলে আমরা একটু রিপিট করি যে আমরা প্রথমে লিখবো বিএসসি, এইচএসসি, এসএসসি। তোমার যদি এমএসসি থাকে তাহলে আগে এমএসসি। আচ্ছা, গ্রাজুয়েশন লিখবা যদি গ্রাজুয়েশন না করে থাকো, কারণ মানে 4-2 এর শেষে কোর্স ওয়ার্ক শেষ হলেও অ্যাপ্লাই করা যায়। তো তখন তুমি যদি লিখবা যে এক্সপেক্টেড গ্রাজুয়েশন ডেট, হয়তো লিখলা যে ফেব্রুয়ারি 2021 তোমার এক্সপেক্টেড গ্রাজুয়েশন ডেট বা এরকম আর কি। তুমি যদি ফ্রেশ গ্রাজুয়েট হও তাহলে হাই স্কুল ইনফরমেশন দেবা, মানে কলেজ এই যে এসএসসি এইচএসসি, আর মিড লেভেল যারা তারা এইচএসসি এসএসসি লেখে না। এরপর এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে ফুল অ্যান্ড পার্ট টাইম জব, সেলফ এমপ্লয়মেন্ট, ভলান্টিয়ার ওয়ার্ক, তারপরে ইন্টার্নশিপ, ফিল্ড ট্রেনিং, এগুলো সবই হলো এক্সপিরিয়েন্স। এখানে লিখতে হয় জব টাইটেলটা কি, ডেটস অফ এমপ্লয়মেন্ট, কোম্পানি নেম এবং সেটার লোকেশন। রেসপন্সিবিলিটি লেখার সময় বুলেট পয়েন্ট ব্যবহার করতে হয় এবং প্রতিটা লাইন অ্যাকশন ভার্ব দিয়ে শুরু করতে হয়। অ্যাকশন ভার্ব কাকে বলে, যে শুধুমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে এবং সেই ভার্বটাতে কোনো এক ধরনের অ্যাচিভমেন্ট বা কিছু করেছি, অ্যাকমপ্লিশমেন্ট যেটাকে বলি, অ্যাকমপ্লিশমেন্ট বুঝাবে। প্রেজেন্ট টেন্সের ভার্ব ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ভার্ব যদি আমি ওই পজিশনে বর্তমানে এমপ্লয়েড থাকি। পাস্ট টেন্স ব্যবহার করতে হবে যদি আমার এটা প্রিভিয়াস পজিশন হয়ে থাকে, এবং যে পজিশনে আমি অ্যাপ্লাই করছি সেই পজিশনকে টার্গেট করে আমার স্কিল এবং এক্সপিরিয়েন্স গুলোকে লিখতে হবে। আর যদি আমি ডিটেল লিখতে চাই তাহলে আমাকে কনসাইজ হতে হবে, যে আমি এক্স্যাক্টলি কি করেছি, কতটুকু আমার অ্যাচিভমেন্ট, নাম্বার ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপর আসছে অ্যাচিভমেন্টস এন্ড অ্যাওয়ার্ডস। বিভিন্ন টাইপের অ্যাচিভমেন্ট থাকছে, মানুষের অ্যাওয়ার্ড আছে, একাডেমিক অ্যাচিভমেন্ট থাকতে পারে, প্রফেশনাল অ্যাচিভমেন্ট থাকতে পারে। যেমন ধর ফর এক্সাম্পল ইউনিভার্সিটি ডিনস লিস্ট, তারপর স্কলারশিপ, প্রাইজ, নমিনেশন, প্রফেশনাল সোসাইটি, সিগনিফিক্যান্ট অ্যাকমপ্লিশমেন্ট,
কমিটিজ অ্যান্ড লিডারশিপ রোল, এইগুলো। এরপরে আমরা লিখছি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, সেটাও আমরা কিন্তু রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা লিখব। কিছু ক্ষেত্রে ক্যারিয়ার অবজেক্টিভের সাথে খুব রিলেভেন্ট এবং ইম্পর্টেন্স আছে এরকম অনার্স বা অ্যাওয়ার্ডসকে আগে লেখা যেতে পারে। আচ্ছা, এরপর প্রফেশনাল অ্যাফিলিয়েশন অ্যাক্টিভিটি, অনেকেই অনেক ধরনের প্রফেশনাল অর্গানাইজেশনের মেম্বার। তোমাদের বিভিন্ন ক্লাব আছে, সেই ক্লাবের কেউ প্রেসিডেন্ট, কেউ জেনারেল সেক্রেটারি এরকম আছে। ধরো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ, আইবির মেম্বার হবে তোমরা গ্র্যাজুয়েশনের পরে, সেগুলো লিখতে পারো, কিন্তু রিভার্স ক্রোনোলজিক্যাল অর্ডারে লিখতে হবে। তোমার লিডারশিপ রোল যদি থাকে সেটাকে তোমার এমফাসাইজ করতে হবে। এবং অর্গানাইজেশনের নেমকে খুব সংক্ষেপে লেখা যাবে না, অ্যাক্রোনিমে লেখা যাবে না, তোমাকে অ্যাব্রিভিয়েশনে লেখা যাবে না, তোমাকে ইলাবোরেট করে লিখতে হবে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ। ধরো তুমি এশিয়া প্যাসিফিকের কোনো একটা ক্লাবের সদস্য, সেখানে তোমাকে লিখতে হবে যে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ইউএপি, বা এভাবে লেখা যাবে না। এরপর আসছে স্কিলস সেকশন। আমাদের বিভিন্ন ধরনের স্কিল থাকতে পারে, হার্ড স্কিল এবং সফট স্কিল। হার্ড স্কিল হলো টেকনিক্যাল স্কিল গুলোকে বলা হয় হার্ড স্কিল, এবং সফট স্কিল হলো যে আমাদের যে মানে আমাদের ক্যারেক্টার বেস যে স্কিল গুলো গড়ে ওঠে তাকে বলা হচ্ছে সফট স্কিল। হ্যাঁ, তো এখন মানে আধুনিক সিভিতে হার্ড স্কিল গুলোকে বলা হচ্ছে যেগুলো হচ্ছে টিচেবল এবং মিজারেবল অ্যাবিলিটি। যেমন আমি ইঞ্জিনিয়ারিং শিখলাম, আচ্ছা, তো এটা আমার হার্ড স্কিল। সফট স্কিল কি? সফট স্কিল হচ্ছে সেই গুণগুলো যেটা তোমাকে একটা ভালো এমপ্লয়ি হিসাবে গড়ে তোলে। যেমন তোমার এটিকেট, কমিউনিকেশন, তোমার লিসেনিং, তোমার টিম ওয়ার্ক, লিডারশিপ অ্যাবিলিটি, এগুলো হলো সফট স্কিল। আচ্ছা, তো এখন আমরা তো হার্ড স্কিলের মধ্যে আমরা লিখতে পারি যে আমি কি কি ধরনের সফটওয়্যার প্রোগ্রাম আমি জানি। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো তো অফিস টুল। তারপরে ডিজাইনিং টুলের মধ্যে অটোক্যাড থাকতে পারে, সলিড ওয়ার্কস থাকতে পারে, তারপর পিস্পাইস, এরকম অনেক কিছু আছে। তুমি ম্যাটল্যাব জানো, তুমি ম্যাটল্যাব লিখলা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি জানো যে পাইথন, জাভা, এগুলো জানো, লিখলা। তারপর তোমার যদি কোনো টেকনিক্যাল অ্যাবিলিটি থাকে, হয়তো তোমার সার্টিফিকেশন আছে, মেনটেন্যান্স, হয়তো জেনারেটর মেনটেন্যান্স উপরে তোমার সার্টিফিকেশন আছে, সেটা তুমি লিখতে পারো। তোমার ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি লিখতে পারো। সফট স্কিলের মধ্যে সফট স্কিল গুলো হলো বেসিক্যালি কমিউনিকেশন বেসড অর পিপল স্কিল। এগুলো কিন্তু বেসিক্যালি নন টেকনিক্যাল স্কিল, যেমন এক্সেলেন্ট টাইম ম্যানেজমেন্ট, অর্গানাইজেশনাল স্কিল, তারপরে ওয়ার্কিং অ্যাজ পার্ট অফ অ্যান ইনডিসিপ্লিনারি টিম, লিডারশিপ, অ্যাডভোকেসি, কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, এইগুলো হলো সফট স্কিল। আরেক ধরনের স্কিল আছে যেগুলো ট্রান্সফারেবল স্কিল। ট্রান্সফারেবল স্কিল হার্ড বা সফট দুই ধরনেরই হতে পারে। যেমন আমি একটা চাকরিতে আমি এই স্কিলটা ডেভেলপ করেছি এবং আমি এটা পরবর্তী চাকরিতে কাজে লাগাতে পারবো। হ্যাঁ, যেমন কমিউনিকেশন, ডিপেন্ডেবিলিটি, টিম ওয়ার্ক, অর্গানাইজেশন, অ্যাডাপ্টেবিলিটি, টেকনোলজি লিটারেসি, এগুলো ট্রান্সফারেবল স্কিল। আবার অনেকের সময় দেখা যাচ্ছে যে অনেক হার্ড স্কিল ও ট্রান্সফারেবল স্কিল হতে পারে। যেমন তুমি আন্ডার যখন পড়েছো তখন তুমি তো অনেক মেশিনারি সম্পর্কে, একটা পার্টিকুলার মডেল সম্পর্কে তোমার জানা নাই, কিন্তু কাজ করতে গেলে, চাকরি করতে গেলে হয়তো বিশেষ কোনো টাইপ জেনারেটর, বিশেষ কোনো টাইপ বয়লার, টারবাইন, এইগুলোর উপরে তোমার ভালো দক্ষতা আছে, তুমি সেটা মেনটেন্যান্স জানো, তুমি সেটা সেফটি প্রিকশন, সেফটি ম্যানেজমেন্ট জানো, এগুলোকে আমরা বলবো ট্রান্সফারেবল স্কিল। তো এক পাওয়ার প্ল্যান থেকে আরেক পাওয়ার প্ল্যান্টে চলে গেলেও এগুলো কিন্তু ব্যবহার করা যায়। আচ্ছা, এরপর আসছে যে একটা রেজিউমের ইফেক্টিভ লেআউটটা কেমন হবে। খেয়াল রাখতে হবে যেটা একটা এক পেজ একটা ডকুমেন্ট এবং খুব বেশি সময় তুমি পাচ্ছ না রিডারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সো তোমার এটার ফরম্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। রেজুমেটাকে হতে হবে ক্লিন এবং প্রফেশনাল ফরম্যাটে, এবং স্টাইল ব্যবহার করা যাবে তবে খুবই সামান্য, খুব বেশি নয়। হোয়াইট স্পেস ব্যবহার করতে হবে যাতে এটা খুব সহজে পড়া যায়, যেটাকে বলা হয় রিডাবিলিটি। চারপাশের 1 ইঞ্চি মার্জিন ব্যবহার করতে হবে। তুমি যদি এটাকে আরেকটু কমাতে চাও 0.75 ইঞ্চি নিতে পারো, তার নিচে নয়। ফন্ট ব্যবহার করতে হবে, 2 এর অধিক ফন্ট ব্যবহার করা যাবে না। হয়তো টেক্সট একটা ফন্টে সেরিফ ফন্ট, আর হেডিং এ আমরা এরিয়াল বা হেলভেটিকা ব্যবহার করতে পারি। এটা আমরা ভিজুয়াল ইন্টারেস্ট ক্রিয়েট করে। কোনো নন স্ট্যান্ডার্ড ফন্ট ব্যবহার করা যাবে না। অসংখ্য হ্যান্ড রাইটিং ফন্ট আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার করা যাবে না। কমিক সেন্স, লুসিড হ্যান্ড রাইটিং, এগুলো ব্যবহার করা খুবই আনপ্রফেশনাল। ফন্ট সাইজ খুব ছোট বা খুব বড় হওয়া যাবে না, মিনিমাম 10.5 এবং ম্যাক্সিমাম 12। তুমি যখন
রেজুমেটা লিখবে এটাকে হতে হবে কনসাইজ। বেস্ট হচ্ছে ফোকাস এবং টার্গেটেড রেজুমে, মানে এক একটা চাকরিতে যখন অ্যাপ্লাই করবা সেই চাকরিতে সেই জব রেসপন্সিবিলিটিটাকে রিসার্চ করে ওইটার জন্য একটা রেজুমে তৈরি করতে হবে। একই রেজুমে গণহারে সবগুলো পজিশনে পাঠানোটা খুব একটা ওয়াইজ না। রেজুমেতে ডাইনামিক ভার্ব এবং স্পেসিফিক ভার্ব ব্যবহার করতে হয়। এবং প্রতিটি অ্যাকশন ভার্ব শুধুমাত্র একবার ব্যবহার করবা, তৃতীয়বার একই ভার্বে রিপিটেশন খারাপ। তো অনলাইনে সার্চ করলে তুমি যদি অ্যাকশন ভার্ব লিখে সার্চ দাও, রেজুমে অ্যাকশন ওয়ার্ড এভাবে দেখে সার্চ দিলে অসংখ্য অ্যাকশন ভার্ব পাওয়া যাবে। আমি কয়েকটা এক্সাম্পল দেখিয়েছি এখানে। যেমন ম্যানেজমেন্ট বা লিডারশিপ স্কিল বোঝাতে হলে অ্যাডমিনিস্ট্রার্ড, অ্যানালাইজড, অ্যাপয়েন্টেড, অ্যাপ্রুভড এ ধরনের ভাব ব্যবহার করা যায়। কমিউনিকেশন বোঝাতে গেলে অ্যাড্রেসড, অ্যাডভার্টাইজড, আরবিট্রেটেড, অ্যারেঞ্জড এগুলো ব্যবহার করা যায়। রিসার্চ স্কিল বোঝাতে গেলে অ্যানালাইজড, ক্ল্যারিফাইড, কালেক্টেড বা ডায়াগনোজড। টেকনিক্যাল স্কিল বোঝাতে অ্যাডাপ্টেড, অ্যাসেম্বলড, বিল্ড, ক্যালকুলেটেড। টিচিং স্কিল বোঝাতে অ্যাডভাইসড, ক্ল্যারিফাইড, কোচড, কমিউনিকেটেড ইত্যাদি। ট্রেন্ড এগুলো বোঝানো যায়। একটা এক্সাম্পল দেখানো হচ্ছে কিভাবে একই জিনিসকে, একটা স্টেটমেন্টকে কিভাবে প্রফেশনালি লিখতে হয়। ধরা যাক একজন সে লিখতে চাচ্ছে তার অবজেক্ট, তার মানে কি বলে জব রেসপন্সিবিলিটি হিসাবে সে কি কাজ করতো ওই পজিশনে সে লিস্ট করলো। যে আই গ্রিটেড কাস্টমার্স অ্যাজ দে অ্যারাইভড, আই মেড দ্য স্কেডিউল ফর দ্য সেলস অ্যাসোসিয়েটস অ্যান্ড সেন্ট টু ম্যানেজার্স ফর অ্যাপ্রুভাল, আই সাইন ফর ডেলিভারিজ অ্যান্ড টুক ইনভেন্টরি উইথ আওয়ার ট্যাবলেটস, I found a better way to record quarterly and annual sales and showed other employees how to do it. এটা একটা স্টেটমেন্ট, একটা প্যারাগ্রাফ, যেটা প্রফেশনাল না। তাহলে কিভাবে প্রফেশনাল বানাতে হবে? প্রথমে ইউ নিড টু আইডেন্টিফাই দ্য অ্যাকশন ওয়ার্ডস, অ্যাকশন ভার্বস। তো আমরা চারটা ভার্ব খুঁজে পাচ্ছি, যেগুলো আমি রেড কালারে দেখিয়েছি: গ্রিটেড, মেড, সাইন্ড এন্ড ফাউন্ড। এখন আমি এটাকে পরবর্তী স্লাইডে এটাকে মডিফাই করে ফেলছি। কিভাবে? গ্রিটেড বুলেট ইউজ করছি, গ্রিটেড কাস্টমার্স অ্যাজ দে অ্যারাইভড, ঠিক আছে? এবং তার নিচে আমি লিখছি যে ওইটাকে একটু ইলাবোরেট করে লিখছি। কি লিখছি? মেইনটেইনড এ ওয়েলকামিং অ্যাটমসফিয়ার এট দ্য স্টোর ফ্রন্ট বাই কিপিং থিংস টাইডি অ্যান্ড গ্রিটিং কাস্টমার্স অ্যাজ দ্য এন্টার। তারপরের পয়েন্টটা হলো মেড দ্য স্কেডিউল ফর দ্য সেলস অ্যাসোসিয়েটস অ্যান্ড সেন্ড টু ম্যানেজার্স ফর অ্যাপ্রুভাল। সেটাকে আরেকটু নাম্বার দিয়ে এলাবোরেট করছি। কিভাবে? অ্যারেঞ্জড উইকলি শিফটস ফর 25 সেলস অ্যাসোসিয়েটস ফর স্কেডিউল while accommodating as many requests as possible before sending to manager for approval। নাম্বার ব্যবহার করছি কিন্তু আমি। রেজুমে ডুজ, তুমি অ্যাকশন ভার্ব ব্যবহার করবা, শর্ট এবং কনসাইজ সেন্টেন্স ব্যবহার করবা, নাম্বার ব্যবহার করবা। নিজের অ্যাকমপ্লিশমেন্ট বোঝাতে হলে নাম্বার, পার্সেন্টেজ, কত টাকা সেভ করা গেছে, কত পার্সেন্ট এফিসিয়েন্সি বাড়ানো গেছে, কত পার্সেন্ট লস কমানো গেছে, কতজনকে আমি ট্রেন আপ করিয়েছি, কতজনের টিমকে আমি লিড দিয়েছি, এগুলো লিখতে হবে। রেজুমেটা ইজি টু রিড হতে হবে, রেজুমেটা এক পেজের হতে হবে। রেজুমের অসংখ্য টেমপ্লেট আছে, তুমি ক্যানভা বা ওভারলিফট ব্যবহার করতে পারো। রেজুমে এমএস ওয়ার্ডে লেখা যায়, আবার এখনকার ট্রেন্ডটা হচ্ছে যে এমএস ওয়ার্ডে না লিখে আরো বেটার ফরম্যাটিং এর জন্য ল্যাটেক ব্যবহার করা যেতে পারে। তোমাদের, আমি জানি না তোমাদের কেউ ল্যাটেকের নাম শুনেছো কিনা এ পর্যন্ত। ল্যাটেক এক ধরনের টাইপ সেটিং একটা সফটওয়্যার বলা যেতে পারে, টাইপ সেটিং সফটওয়্যার ল্যাটেক। ডকুমেন্ট, এটা হাই কোয়ালিটি টাইপ সেটিং একটা সিস্টেম, যেটার আউটপুট হলো যেটা পিডিএফ এটাকে তুমি এটা অনেকটা ল্যাঙ্গুয়েজের মতো, এটার যে টার্মিনাল ল্যাঙ্গুয়েজের মতো, সেখানে তুমি তোমার যা লিখতে চাও তা লিখবা এবং এটাকে প্রসেস করে এটা একটা পিডিএফ আকারে এটা আউটপুট বের করবে, এবং খুব সুন্দর একটা টাইম সেটিং সিস্টেম। তো এখন ল্যাটেক তোমার ইনফ্যাক্ট তোমার ইনস্টল করারও দরকার নাই। এটা overlift.com এ গেলে তুমি এটা খুব সহজেই এখানে যে কোনো ডকুমেন্ট তুমি প্রসেস করতে পারো। সেখানে অসংখ্য ডকুমেন্ট আছে, অসংখ্য টেমপ্লেট আছে, অসংখ্য সিভি তুমি টেমপ্লেট পাবে overlift.com এ দেখতে পারো। আচ্ছা, তবে যেটা বলছিলাম যে রেজুমে ডোন্টস কি ইউজ করা যাবে না। ডু নট ইউজ দ্য প্রোনাউন্স, যেমন আই, মি, মাই এ ধরনের কোনো কিছু ব্যবহার করা যাবে না। ডু নট ক্লাটার ইউর রেজুমে, রেজুমেতে অসংখ্য অনেকে নন এসেনশিয়াল অনেক ইনফরমেশন দেয়। তুমি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি খুঁজতেছো, তুমি সেখানে ভালো গান গাইতে পারো কিনা, তোমার ঘুরে বেড়ানো তোমার হবি, তোমার এইটা ওইটা, এগুলো তোমার এখানে বলবার কোনো প্রয়োজন নেই। কোনো ধরনের মিস রিপ্রেজেন্টেশন যেন না হয়। দেশের কালচার, দেশের রেজুমে কালচার এবং দেশের বাইরের রেজুমে কালচার একটু ডিফারেন্ট।
দেশের বাইরে ডিসক্রিমিনেশন যাতে না হয় এই কারণে খুব পার্সোনাল ইনফরমেশন দিতে নিরুৎসাহিত করা হয় এবং সেটা অ্যাকসেপ্টেবল নয়। যেমন তোমার বয়স, তোমার জেন্ডার, তোমার হাইট, ওয়েট, ম্যারিটাল স্ট্যাটাস, ফটোগ্রাফ, এগুলো ইনক্লুড করা যাবে না। কোনো ধরনের রেফারেন্স সাধারণত ইনক্লুড করা হয় না এবং রেজুমে সাইন করার প্রয়োজন হয় না। বাংলাদেশে ব্যাপারটা কিছুটা বিপরীত। সরকারি প্রতিষ্ঠানে তোমার বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন তো চায়, বৈবাহিক অবস্থা, জাতীয়তা ইত্যাদি ইত্যাদি। কর্পোরেটে এগুলোকে কিছুটা নিরুৎসাহিত করে, আর রেফারেন্স ব্যবহার করা বাধ্যতামূলক বলা যায়। এবং অনেক প্রতিষ্ঠানে রেজুমে যদি সিগনেচার না থাকে তারা সেই রেজুমেটাকে একসেপ্ট করে না। সো এটা খেয়াল রাখবে। এখানে আমরা কিছু স্যাম্পল হিসেবে মডার্ন রেজুমে আমরা দেখাচ্ছি। এখানে দুটো রেজুমে দেখানো আছে। এখানে আমরা যেটাকে আমি হাইলাইট করেছি, এটা সার্কেল দিয়েছি, এটাকে বলে গ্রাফিক্যাল তোমার স্কিল দেখানো আর কি। কিন্তু এটা বোধহয় না ব্যবহার করলে ভালো হয় বাংলাদেশে। আমরা ডান পাশের যেটা দেখতে পাচ্ছি, ডান পাশের যে এক্সাম্পলটা, সেটা মাচ বেটার। বাংলাদেশের রেসপেক্টে ডাবল কলাম মেথড, সেখানে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লেখা আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে তার সার্টিফিকেট, ইন্টারেস্ট, জেনারেল স্কিল, টেকনিক্যাল স্কিল, এবং লাস্টে এডুকেশন। তোমরা একটু জায়গা খালি আছে, এই জায়গাটা তোমরা রেফারেন্সের জন্য ব্যবহার করতে পারো। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি কাভার লেটারে। এই রেজুমেটা তুমি যখন সাবমিট করবে, তোমার একটা কাভার লেটার দরকার হবে। কাভার লেটার প্রফেশনালি লিখতে হয়, যেখানে তোমার ওই পজিশন সম্পর্কে ইন্টারেস্টটা শো করে। তোমার স্পেসিফিক নলেজ এবং স্কিলকে হাইলাইট করা যায় কাভার লেটারে, এবং লেটারটাকে একটা কল টু অ্যাকশন দিয়ে শেষ করতে হয়, ক্লোজিংটা হয় আর কি, এবং একটা সিগনেচার লাইন থাকে। আমি একটা স্যাম্পল কাভার লেটার তোমাকে টেমপ্লেট দেখাচ্ছি। প্রথমে এটা হবে পুরোটাই লেফট অ্যালাইন্ড, ডেট থাকবে, তারপরে থাকবে যাকে আমি পাঠাচ্ছি, যে আমার রেজিউমেটা পাবে তার নাম, তার কোম্পানি, যদি তার নাম জানা সম্ভব হয়, নাম জানা সম্ভব না হলে তার ডেজিগনেশন, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, লোকেশন, এটা তো আমরা জানি। ডিআর, ধরা যাক যে সে হিউম্যান রিসোর্স ম্যানেজার, তো ডিআর হিউম্যান রিসোর্স ম্যানেজার, মাই নেম ইজ অমুক and I am writing to express my interest in this position. I am excited for the opportunity to work for your company because, তারপর কিছু বলতে হবে যে তোমার কোম্পানি কেন ফেমাস, কেন আমি এখানে চাকরি করতে চাই। I would be the perfect candidate for this position because I have this kind of skills, বা I have a BSc in electrical electronics engineering ইত্যাদি ইত্যাদি আরো এক্সপিরিয়েন্স আছে। This position aligns perfectly with my goal of becoming an successful electrical engineer বা becoming a মানে এফিশিয়েন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম কিছু লিখতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখবো আমার এডুকেশনটাকে একটু হাইলাইট করব এবং এক্সপিরিয়েন্সকে। অ্যাজ এ রিসেন্ট গ্র্যাজুয়েট ফ্রম, ধরো লিখলা যে ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক উইথ এ বিএসসি ইন ইলেই, আই হ্যাভ দ্য রিকোয়ার্ড ট্রেনিং নিডেড ফর দিস পজিশন, মাই রিলেভেন্ট কোর্স ওয়ার্কস ইনক্লুডেড। তখন তুমি কিছু সুযোগ বুঝে কিছু যেগুলো ইম্পর্টেন্ট কোর্সগুলো যা ওই জবের জন্য ইম্পর্টেন্ট তা তুমি লিখে দিলে। তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি আরেকটা লাইন অ্যাড করতে পারো যে মাই প্রায়র এক্সপিরিয়েন্স ইন অমুক পজিশন ইন অমুক কোম্পানি, অলসো গিভ মি দ্য set of skills and references that needed for this specific job responsibility. আচ্ছা, থার্ড যেটা প্যারাগ্রাফ, তখন লিখবা যে তুমি আবার লিখবা যে কেন আমি এখানে অ্যাপ্লাই করলাম, ওয়ান থিং দ্যাট অ্যাট্রাক্টেড মি মোস্ট টু ইউর কোম্পানি, যে এটা পজিটিভ কিছু একটা লিখতে হবে। আই এম অলসো প্যাশনেট অ্যাবাউট দিস স্কিলস এন্ড ভলান্টিয়ার রেগুলারলি ফর, তোমার যদি ভলান্টিয়ার ওয়ার্ক থাকে আর কি, সেটা তুমি লিখতে পারো, না হলে এটা প্রয়োজন নেই। নাহলে তুমি জাস্ট শেষ করে দিতে পারো যে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ ইন পার্সন ডিউরিং অ্যান ইন্টারভিউ টু ফার্দার ডিসকাস মাই কোয়ালিফিকেশনস and how I will be an asset to your company. Thank you for your time and consideration. দিয়ে তোমার সিগনেচার, তোমার নাম, এরপর এনক্লোজড বা অ্যাটাচমেন্ট থাকতে পারে, যে তোমার রেজিউমে হতে পারে। রেজিউমে তুমি লিখবা যে নাম্বার 1 দিয়ে যে এনক্লোজড, তো লিখলা রেজিউমে, তারপর লিখলা সার্টিফিকেটস and marksheets, তোমার সব বলে যে 2 কপি ছবি ইত্যাদি লিখবা, যে 2 কপি ফটোগ্রাফস ইত্যাদি ইত্যাদি লিখে শেষ। এই হলো মোটামুটি ভাবে তোমাদের হাউ টু রাইট ইউর রেজিউমে। তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিচ্ছি। একটা হলো যে
প্রত্যেকে তোমার প্রোফাইল, একটা লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে। লিঙ্কডইন প্রোফাইল খুলে সেই লিঙ্কডইন প্রোফাইলের লিংক, আমি একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব, সেই এক্সেল ফাইলে তোমার নামের পাশে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা পেস্ট করবা। এটা কিন্তু করতে হবে, মাস্ট, মার্কিং আছে। এরপরে একটা এলিভেটর পিচ প্রিপেয়ার করবা, যেটা নেক্সট সপ্তাহে তোমাদেরকে বলতে হবে একজন একজন করে। এরপরে একটা রেজুমে লিখবা, সেটার জন্য আমি পর্যাপ্ত সময় দিব, 2 সপ্তাহ সময় দিব। একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব, সেখানে তুমি রেজুমে লিখে সাবমিট করবা। এই হলো মোটামুটি ভাবে তোমাদের সামনের অ্যাসাইনমেন্ট। কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার এটা একটু আরেকবার বলবেন, বুঝে একটু। এলিভেটর স্পিচটা যদি একটু ডিটেইলস এলিভেটর পিচ ক্লাস তো নেওয়া হয়েছে না? জি স্যার, আমরা তোমাদের তো এলিভেটর পিচের ক্লাস নেওয়া হয়ে গেছে। জি স্যার, আমরা কি স্যার এই তাহলে লেকচার আবার কি বুঝাবো বলো দেখি। স্যার এই যে এখন তুমি তো প্রক্রিয়াটা স্যার, এলিভেটর পিচ, এখন আমি তোমাকে দাঁড় করায় দেবো, তোমার ভিডিও অন করবা, তোমাকে বলবো যে এই তোমার টাইম হলো 1 মিনিট, তুমি এখন তোমার সম্পর্কে বলো, তুমি বলবা। জি স্যার, আমি আসলে ক্লাসটা মিস করে গেছিলাম তো। হ্যাঁ, সেটা হতে পারে। হ্যাঁ, স্যার আমাদেরকে কি স্যার এই স্লাইডগুলো দেওয়া হবে? সব স্লাইড দেওয়া হবে, সব কোর্স ম্যাটেরিয়াল। এই ক্লাসরুমে যে একটা আছে তোমার কি বলে ক্লাস ম্যাটেরিয়াল, একটা ইয়ে আছে না, জায়গা আছে, ওখানে পাবা তুমি, জি স্যার। ওখানে আপলোড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্যার লিঙ্কডইন প্রোফাইল এটা বুঝলাম না একটু। লিঙ্কডইন সম্পর্কে আগে জানো। তুমি আজকে সার্চ দিবা, ক্লাস শেষ হওয়ার পরে সার্চ দিবা লিঙ্কডইন জিনিসটা কি। জি স্যার। লিঙ্কডইন সার্চ দিয়ে সেখানে যে একটা প্রোফাইল খুলবা তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে। জি স্যার। স্যার রেজিউমে বন্ধু বান্ধবের সাথে আলাপ করো, জেনে যাবা। এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারছো না? ফেসবুক অ্যাকাউন্ট যদি খুলতে পারো তাহলে লিঙ্কডইন অ্যাকাউন্টও খুলতে পারবা। একই জিনিস, একই রকম। পার্থক্য কি ফেসবুকের সাথে? এটা হচ্ছে পুরোপুরি প্রফেশনাল, এখানে ডিজিটাল সিভি তৈরি হয়, এটাই পার্থক্য। জি স্যার। আর ফেসবুকে যখন তুমি বিভিন্ন রকম যে গল্প গুজব করে এর সাথে ব্যাপারটা এখানে তা না, এখানে শুধুমাত্র প্রফেশনাল পারপাজে মানুষের সাথে কমিউনিকেট করা যায়। এই হলো ঘটনা, আর কিছু না। স্যার আজকে স্যার এই ক্লাসে স্যার স্লাইডের শুরুতে স্যার আপনি একটাতে লিখছিলেন যে 1000 ক্লাসরুম অর 10,000 হ্যাঁ 100, ওই হ্যাঁ, ক্লাসরুমটা আসলে কি? ক্লিন ক্লাসরুম না, ক্লিন রুম। ক্লিন রুম স্যার, ওইটা আসলে কি বুঝলাম না স্যার। তুমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তুমি ক্লিন রুম চিনো না, তাহলে কেমনে হবে? তুমি কি মাইক্রো ফ্যাব্রিকেশন ইয়ে পড়ছো? তুমি সেমিকন্ডাক্টর প্রসেসিং পড়ছো, কোর্সটা করছো না? এখনো করো নাই? আমরা তো স্যার ইলেকট্রনিক্স 1 আর ইলেকট্রনিক্স 2, হ্যাঁ, ইলেকট্রনিক্স পড়ছো না? সেমিকন্ডাক্টর প্রসেসিং একটা কোর্স আছে না ইলেকট্রনিক্সে? আমরা স্যার প্রসেসিং পড়ি না, আমরা ইলেকট্রনিক্স 1 আর ইলেকট্রনিক্স 2 নামে সেমিকন্ডাক্টর ডায়োড এইসব নিয়ে একটা কোর্স। আচ্ছা, সামনে একটা পড়ার কথা, ওটা হলো সেমিকন্ডাক্টর প্রসেসিং কোর্সটার নাম। তো এই যে তোমার এই যে এত মাইক্রোচিপ তৈরি হয়, এগুলো তৈরি হয় একটা স্পেশাল এনভায়রনমেন্টে। তারা হয়তো এটা পাবো স্যার ইলেকট্রনিক্স বা মেবি। তো তোমার এই যে মাইক্রোচিপ গুলো তৈরি হয়, মাইক্রোচিপ গুলো তৈরি হয় একটা স্পেশাল এনভায়রনমেন্টে, যেটাকে বলা হয় ক্লিন রুম। ক্লিন রুমের কাজ হচ্ছে টু রিডিউস পার্টিকুলেট কন্টামিনেশন এন্ড কন্ট্রোল এনভায়রনমেন্টাল প্যারামিটার। যেমন ধরো মাইক্রো বা ন্যানো চিপ, সেখানে তো তোমার খুবই নর্মাল একটা রুমে বসে তুমি কাজ করতে পারবে না, কারণ রুমের যে এয়ার, সেই এয়ারে প্রচুর পরিমাণ পার্টিকুলেট আছে। এই আমি একটা মানে সার্কিট আমি তৈরি করতে চাই ওটার উপরে, একটা মাইক্রোচিপের সার্কিট। তো এটা তো আমি তাহলে কিভাবে করবো? বিভিন্ন ভাবে করা যায়। যেমন আমরা হয়তো লেজার দিয়ে কাজ করছি, তো 20 মাইক্রোমিটার উইডথের চ্যানেল আমরা তৈরি করছি, করে ওইটাকে পরে সিলভার ন্যানো পার্টিকেল দিয়ে আমরা ফিল আপ করে দিছি। এখন বাতাসে যে পরিমাণ তোমার ধুলা আছে, আমি যদি এমন একটা স্পেশাল এনভায়রনমেন্টে কাজ না করি, কি হবে? আমার ওই পুরো সার্কিটটা তো কন্টামিনেটেড হয়ে যাবে, মাইক্রোচিপটা তো কাজ করবে না। তো এইটার জন্য কি করা হয়, যে স্পেশাল রুমে, স্পেশাল ল্যাবরেটরিতে এটা করা হয়, তাকে বলা হয় ক্লিন রুম। ক্লিন রুমের অনেক ক্যাটাগরি আছে, যেমন ক্লাস 10, ক্লাস 100 এরকম আছে। তো আমি যে বলছিলাম যে ক্লাস 10, তাই না? ক্লাস 10 এটা মানে কি, যে আবার অনেক আইএসও ক্লাসও আছে। এটার মানে হলো যে তোমার প্রতি কিউবিক মিটারে কি পরিমাণ
পার্টিকেল থাকবে, মানে এর চাইতে বেশি পার্টিকেল থাকবে না। তো ক্লাস 10 মানে কি বলে ক্লাস 100 মানে হলো যে 0.5 মাইক্রন সাইজের পার্টিকেল পার কিউবিক ফুট অফ এয়ারে 100টার বেশি থাকবে না। ক্লাস 10 মানে পার কিউবিক ফুটে 10টার বেশি থাকবে না। তার মানে ক্লাস 10 ক্লাস 100 এর চাইতে আরো বেশি পিওর। হ্যাঁ, জি স্যার। এই হলো ঘটনা। তো বাংলাদেশে অল্প দু একটা জায়গায় ওই আণবিক শক্তি কমিশনের মনে হয় একটা ক্লিন রুম আছে, আর ওই যে তোমার ডিবিএল একটা মাইক্রোচিপ ল্যাব বানাইছে। ওদের একটা আছে সম্ভবত, ওয়ালটনের মনে হয় আছে, থাকতে পারে, খুব কম বাংলাদেশে। তো একে বলা হয় ক্লিন রুম। সারা দুনিয়া যত এই মাইক্রোচিপ রিলেটেড রিসার্চ হয় সব এই ক্লিন রুমে করতে হয়। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। সেকশন বি, 15 ব্যাচের 42